নয়াদিল্লির সাউথ ব্লকের একটি ধোঁয়াটে আধা অন্ধকার ঘর। টেবিলের উপর স্তূপ হয়ে আছে বেশ কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আর খবরের কাগজের কাটিং। জানালার ওপাশে রাতের দিল্লির নিস্তব্ধতা। টেবিলের সামনে বসে আছেন চন্দন নন্দী নামের এক ভারতীয় সাংবাদিক। তবে তাকে শুধু সাংবাদিক বললেই ভুল হবে। অনেকেই তাকে ভারতের ছায়া নীতি নির্ধারকদের একজন প্রোপাগান্ডা মেশিন বা মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার হিসেবেই চেনেন। তার ল্যাপটপের স্ক্রিনে একটি ড্রাফট লেখা জ্বলজ্বল করছে। লেখার বিষয়বস্তু বাংলাদেশ। গত 15 বছর ধরে যে দেশটিকে ভারত নিজেদের পকেটের ভেতর বলে ভেবে এসেছিল, সেই দেশের একটি বিশেষ প্রতিষ্ঠান এখন তাদের চোখের ঘুম হারাম করে দিয়েছে। প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ সেনাবাহিনী। চন্দন নন্দীর আঙুল দ্রুত কিবোর্ডে চলে গেল। তিনি এমন একটি ন্যারেটিভ বা গল্প সাজাচ্ছেন যা পড়ে পশ্চিমা বিশ্ব এবং সেকুলার বুদ্ধিজীবীদের কপালে ভাঁজ পড়ে যায়। তিনি লিখছেন বাংলাদেশে এক ভয়াবহ ইসলামিস্ট উত্থান ঘটছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বয়ং বাংলাদেশ সেনাবাহিনী। তার এই দাবির পেছনে হাতিয়ার কি? দুটো অত্যন্ত সাধারণ কিন্তু তার চোখে ভয়ঙ্কর ঘটনা। এক, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে গড়ে ওঠা সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়নের 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে: আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। 2, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হজ করে আসার পর মুখে দাড়ি রেখেছেন। এই দুটো ঘটনাকে পুঁজি করে দিল্লির ইশারায় চন্দন নন্দী এমন এক মনস্তাত্ত্বিক ছায়াযুদ্ধের সূচনা করলেন যার উদ্দেশ্য পরিষ্কার: বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করা এবং ভারতের আধিপত্যবাদের পথে একমাত্র বাধাটিকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করা। গল্পের শুরুটা এখানেই। দাড়ি, 4 খলিফার নাম এবং একটি স্বাধীন দেশের সেনাবাহিনীর মেরুদণ্ড, এই তিনটিকে ঘিরে আজ তৈরি হয়েছে ভূ রাজনীতির এক নতুন থ্রিলার। চন্দন নন্দী যখন বাংলাদেশের সেনাপ্রধানের দাড়ি নিয়ে প্রশ্ন তুলছেন, তখন আমাদের দেখতে হবে এই সেনাপ্রধান ঠিক কি কাজ করছেন যার জন্য তার উপর সাউথ ব্লকের এত ক্ষোভ। 5 আগস্ট 2024, পুরো বাংলাদেশ তখন ফুটন্ত আগ্নেয়গিরি। ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে। একটি ফ্যাসিস্ট সরকারের পতন অবশ্যম্ভাবী। তখন সবার মনে একটাই প্রশ্ন: সেনাবাহিনী কি করবে? সেনাপ্রধান কি ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 1957 সালের 23 জুন পলাশীর প্রান্তরে। সেদিন নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর অনুপাত ছিল 17-1, অর্থাৎ একজন ব্রিটিশ সৈন্যের বিপরীতে নবাবের ছিল 17 জন সৈন্য। নবাবের জেতাটা ছিল শুধু সময়ের ব্যাপার, কিন্তু হঠাৎ বৃষ্টি এলো। নবাবের গোলন্দাজ বাহিনীর বারুদ ভিজে গেল। তবুও নবাব হয়তো জিতে যেতেন যদি না তার সেনাপ্রধান মির্জাফর আলী খান বেইমানি করত। মির্জাফরের অধীনে থাকা প্রায় 35,000 দুর্ধর্ষ পদাতিক সৈন্য সেদিন যুদ্ধক্ষেত্রে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছিল। একজন সেনাপ্রধানের গাদ্দারির কারণে বাংলার স্বাধীনতার সূর্য 200 বছরের জন্য অস্তমিত হয়েছিল। কিন্তু 5 আগস্ট 2024 কি ঘটল? জেনারেল ওয়াকারুজ্জামান কোনো গাদ্দারি করলেন না। তিনি পলাশীর মির্জাফর হলেন না। তিনি নিজের লোভ এবং প্রলোভনকে সংবরণ করলেন। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মিলিটারি হিস্ট্রিতে সাধারণত জেনারেলরা সুযোগ পেলেই ক্ষমতা দখল করেন, কিন্তু জেনারেল ওয়াকার দেখালেন এক অদ্ভুত সফট পাওয়ার জেনারেলশিপ। তিনি ক্ষমতা দখল করলেন না, তিনি নিশ্চিত করলেন যে সেনাবাহিনী যেন সাধারণ মানুষের বিরুদ্ধে অস্ত্র না ধরে। তিনি ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করলেন এবং দেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করলেন। পুরো সেনাবাহিনীতে কোনো ক্ষোভ বা বিশৃঙ্খলা হতে দিলেন না। এই যে তিনি গাদ্দারি করলেন না, এটা কি ভারতের জন্য সবচেয়ে বড় কাল হলো? ভারত তো চেয়েছিল বাংলাদেশে একটি গৃহযুদ্ধ বেঁধে যাক, সেনাবাহিনী আর জনগণের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হোক, যাতে তারা শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশে প্রবেশ করতে পারে। কিন্তু জেনারেল ওয়াকারের সেই সফট পাওয়ার এবং প্রজ্ঞার কাছে ভারতের সমস্ত ব্লু প্রিন্ট ধূলিসাৎ হয়ে গেল। আর ঠিক এ কারণেই আজ চন্দন নন্দীর মতো প্রোপাগান্ডিস্টদের লেলিয়ে দেওয়া হয়েছে তার দাড়ি আর ধর্মকর্ম নিয়ে মনস্তাত্ত্বিক আক্রমণ করার জন্য। এবার আসুন চন্দন নন্দীর সেই অদ্ভুত অভিযোগের দিকে। জেনারেল ওয়াকার হজ করে এসে দাড়ি রেখেছেন, আর এতেই নাকি বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে। দাড়ি রাখলে সমস্যা কি? একজন মুসলমান তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হজ পালন করে এসে ইসলামের সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখবেন, এটা তো খুবই স্বাভাবিক এবং গৌরবের বিষয়। ভারতীয় সেনাবাহিনীতে অনেক শিখ অফিসার আছেন যারা মাথায় পাগড়ি পরেন এবং বড় বড় দাড়ি রাখেন। কই, চন্দন নন্দী তো তখন বলেন না যে ভারতীয় সেনাবাহিনী শিখিস্ট বা কট্টর হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের একজন সেনাপ্রধান দাড়ি রাখলেই তাতে পলিটিক্স খুঁজতে হবে। এর পেছনের আসল কারণটি হলো ভারতের ইসলাম ভীতি। ভারত ভয় পায়। তারা জানে ইতিহাসে মুসলমানরা কখনো গণধর্ষণ বা হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার মতো কোনো গ্লোবাল ক্রাইসিসের জন্ম দেয়নি। বরং আজ যখন ইসরায়েল আর আমেরিকার যৌথ বাহিনী মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে, তখন একমাত্র মুসলমানরাই তা রুখে দিচ্ছে। ভারতে আজ RSS এবং বিজেপির নেতৃত্বে যে উগ্র হিন্দুত্ববাদ গড়ে উঠেছে, তার আগ্রাসন এবং আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের একটা মাত্র জিনিস আছে, যাকে আমাদের অন্ধের মতো আঁকড়ে ধরতে হবে, আর তা হলো ইসলাম। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আর এই ইসলামী অনুশাসন যদি আমাদের সেনাবাহিনী পালন করে, তবে ভারতের বুকে কাঁপুনি ধরাটাই তো স্বাভাবিক।
চন্দন নন্দীর দ্বিতীয় অভিযোগ, বিএম এর 4 কোম্পানির নাম কেন 4 খলিফার নামে হলো। সামরিক ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, যুদ্ধে জয়লাভ শুধু অস্ত্র দিয়ে হয় না, হয় মোটিভেশন আর স্পিরিট দিয়ে। পৃথিবীর ইতিহাসে ইসলামিক ব্যাটগুলোর দিকে তাকালে দেখা যায় অত্যন্ত ছোট একটি বাহিনী নিয়ে মুসলমানদের বিশাল বিশাল পরাশক্তিকে হারিয়ে দেওয়ার অসংখ্য রেকর্ড রয়েছে। বন্দর, খন্দক থেকে শুরু করে স্পেনের বিজয় সবখানেই ছিল এক অদম্য ইমানি শক্তি। আমাদের খেলাফায়ে রাশিদিনের 4 খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু, তারা শুধু শাসক ছিলেন না, তারা ছিলেন বীর যোদ্ধা। তাদের নামে যদি আমাদের সেনাবাহিনীর কোম্পানিগুলোর নামকরণ করা হয়, তবে এখানকার অফিসার এবং সৈনিকরা যে পরিমাণ চার্জড আপ বা অনুপ্রাণিত হবেন তা কল্পনা করা যায়। তাদের রক্তে যখন ইসলামের সেই বীরত্বের জোয়ার আসবে, তখন সেই জোয়ারকে কোনো ভারতীয় প্রোপাগান্ডা বা আগ্রাসন দিয়ে ঠেকানো সম্ভব হবে না, যুদ্ধক্ষেত্রেও না, শান্তিকালীন সময়েও না। আমরা তো বরং আশা করি শুধু 4 খলিফাই নন, আমাদের একটি পুরো ট্যাঙ্ক রেজিমেন্টের নাম হওয়া উচিত ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালেদ বিন ওয়ালিদের নামে। আমাদের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কোরের নাম হওয়া উচিত আবু উবাইদার নামে। আমাদের ইউনিট হওয়া উচিত বীর হামজার নামে, তারেক বিন জিয়াদের নামে। ইসলাম থেকে আমাদের অবশ্যই অনুপ্রেরণা নেওয়া উচিত। আর এটা নিয়ে যদি চন্দন নন্দীর মতো কেউ কোনো আলোচনা বা সমালোচনা করে, তবে বুঝতে হবে এর পেছনে ভারতের সাউথ ব্লকের গভীর ইন্ধন আর নীল নকশা লুকিয়ে আছে। রাত এখন 3:40। নয়াদিল্লির সাউথ ব্লকের সেই ধোয়াটে রুমটায় চন্দন নন্দী তার ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করলেন। তার লেখাটি ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। তিনি জানেন আগামীকালের ভারতীয় পত্রিকাগুলোতে এটি বিশাল হেডলাইন হবে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভাসছে রয়ের একজন টপ কমান্ডারের নাম। কাজটা কি ঠিক হলো নন্দী? ওপার থেকে গভীর একটি কণ্ঠস্বর ভেসে এলো। আমরা তো ভেবেছিলাম ওই দাড়িওয়ালা জেনারেলকে নিয়ে একটু লিখব, কিন্তু তুমি কি জানো, তোমার এই লেখার কারণে উল্টো বাংলাদেশের সাধারণ মানুষ তাদের সেনাপ্রধানের পাশে আরো শক্ত হয়ে দাঁড়াচ্ছে। তুমি তাদের সেন্টিমেন্টে আঘাত করেছো। চন্দন নন্দীর কপালে একটু ঘাম জমলো। স্যার, আমি তো শুধু সেকুলার ন্যারেটিভটা এস্টাবলিশ করতে চেয়েছিলাম। বুলশিট। ওপার থেকে ধমক এলো। তুমি জানো না তুমি কি করেছো? তুমি একটি ঘুমন্ত বাঘকে খুঁচিয়ে জাগিয়েছো। ওই দেশের সেনাবাহিনী শুধু টাকা দিয়ে বা পদক দিয়ে বাঁচে না, তারা বাঁচে দেশের মানুষের ভালোবাসার ওপর। আর তুমি তাদের ধর্মের ওপর আঘাত করে দেশের মানুষকে তাদের সেনাবাহিনীর সাথে আরো বেশি ইমোশনালি কানেক্ট করে দিয়েছো। দে আর নাও ইউনাইটেড লাইক নেভার বিফোর। ফোনটা কেটে গেল। চন্দন নন্দী একা বসে রইলেন অন্ধকার ঘরে। অন্যদিকে ঢাকার ক্যান্টনমেন্টের একটি শান্ত স্নিগ্ধ ভোর। ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। এক প্রবীণ জেনারেল, যার মুখে সুন্দর শুভ্র দাড়ি, জায়নামাজ থেকে উঠলেন। তার চোখে কোনো ভয় নেই, আছে এক অসীম প্রশান্তি। তিনি জানেন চারপাশের ভূ রাজনৈতিক দাবার বোর্ডে তাকে নিয়ে অনেক ছক কষা হচ্ছে, কিন্তু তিনি এও জানেন তার দেশের মানুষ, তার সৈনিকরা আজ তার পাশে আছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ তারা ইস্পাত কঠিন এক দেয়াল। দিল্লির মনস্তাত্ত্বিক ছায়াযুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে কে তার বন্ধু আর কে তার শত্রু। চন্দন নন্দীদের এই প্রোপাগান্ডা কেবল প্রমাণ করে দিল যে বাংলাদেশ সেনাবাহিনী সঠিক পথেই আছে।